তাহলে আবার বলি, এবার প্রথম থেকে বলছি, আমি যে যে জায়গায় গুরুত্ব দিয়েছি, যে যে জায়গায় কথা বলেছি তোমার কাছে মনে করি এটা হাসির মনে হলেও সত্যিকার অর্থে তাই করে, কিন্তু ওই জায়গাগুলো যেন ভুলে না যাও, এই জন্য একদম মজা দিয়ে বলেছি, যেন তোমার মনে পড়ে পরীক্ষার সময় লেখার সময়, এটা যেন শব্দগুলো যেন মিস না হয়। ঠিক আছে কি? তাহলে এবার আমরা প্রথম থেকে আরেকবার দেখাই কিভাবে দেব। এই আয়নিক বন্ধনের জন্য আমরা কয়েক ধরনের প্রশ্ন দেখতে পাই। প্রশ্ন প্যাটার্নগুলো কীরকম হতে পারে আমরা সেটা একটু দেখাই। দেখো প্রথম নাম্বার প্যাটার্ন দেখো, এতদিনে হয়তো বা তোমরা এগুলো প্রশ্ন প্যাটার্ন বুঝে গেছো, যেহেতু এগুলো তোমার 24-এর পরীক্ষা দিয়েছো, 24-এর বোর্ড কোশ্চেনের ওপর 23 দিলা 22 দিলা, বুঝে গেছো অলরেডি। তারপর আমরা একটুখানি দেখাই। এই যে দেখো এরকম করে লিখে থাকে এক্স একটি মৌল দিয়ে সেই মৌলের বলা হয় পারমাণবিক সংখ্যা, মনে করো 11 দিয়ে দিলাম। ওয়াই একটি মৌল যার পারমাণবিক সংখ্যা মনে করো 9 দেয়া আছে। কারণ এটি কোন ধরনের যৌগ গঠন করবে এটি কী করো, ব্যাখ্যা করো। এটা একটা প্রশ্ন টাইপ হতে পারে। ঠিক আছে কি? আর একটা কী করবে, এরকম করে ছক তৈরি করবে। দেখো এরকম করে ছক তৈরি করবে, ছক তৈরি করে এখানে লিখবে হচ্ছে মৌল, আর এখানে লিখবে হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি সংখ্যা? মনে করো এটা লিখলো হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে দেওয়া থাকলো 11, এখানে থাকলো কত, 9। এরকম করে একটা প্যাটার্ন হতে পারে। আর একটা প্যাটার্ন হতে পারে কি, সব কিছু না দিয়ে ডিরেক্ট বলে দেবে যে পারমাণবিক সংখ্যা বলে দে, এক্স ওয়াই যৌগের গঠন কি করো, ব্যাখ্যা করো। এটি একটা বলতে পারে। নয়তো বা তোমাকে বলেই দিতে পারে যে যৌগটা, এই যে যৌগ তোমরা বুঝতে পারছো, অলরেডি বুঝে গেছো যে যৌগটা হবে সোডিয়াম কি ফ্লোরাইড, বলে দিল সোডিয়াম ফ্লোরাইড যৌগ কিভাবে গঠিত হবে সেটি কি করো, ব্যাখ্যা করো। তাহলে প্যাটার্ন তোমার 4 ধরনের হতে পারে, কিন্তু উত্তর তো একটাই। হয়তো বা প্রথম দিকে যখন তুমি 2-3টা লাইন লিখবে সাজানোর জন্য, সেই লাইনগুলো তোমার জন্য ভিন্ন হতে পারে। এক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে ধাম করে গিয়েই বলে দেয় যে এক্স মৌলটি সোডিয়াম, ওয়াই মৌলটি ফ্লোরিন, তাদের জন্য কিন্তু আসলে এটা অতটা শোভনীয় নয়। এদেরকে ধরে নেওয়া হয় এরা হচ্ছে অতটা সচেতন নয়, নয়তোবা লেখাটা কিভাবে লিখতে হবে এই সম্পর্কে তাদের অতটা জ্ঞান নাই। তুমি যে এক্স মৌলটি সোডিয়াম লিখলা, তার জন্য তোমাকে তো অবশ্য যুক্তি দেখাতে হবে, না হলে তুমি কিভাবে লিখে দিলা যে এক্স মৌলটি সোডিয়াম, তাই কথা না? তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, যে বিশেষ করে আমরা দেখি যখন 12তম অধ্যায় এবং 11তম অধ্যায়ের প্রশ্নগুলোতে তোমার সাধারণ সংকেত দেয়া থাকে, ওই সাধারণ সংকেত থেকে এনের মান বলে দেওয়া হলো, দিয়ে বলো এটা হয় অ্যালডিহাইড বলা হচ্ছে, জৈব অ্যাসিড বলা হচ্ছে, অ্যালকিন অ্যালকাইন কিছু একটা বলে দেওয়া হলো। তুমি এখানে এনের মান দেওয়া আছে 2 অথবা 3, তুমি দেখে এটা বললা কি ইথানল, কিভাবে পাইলা সেটা তোমাকে নিয়ে এসে দেখাতে হবে না? এরকম করে তুমি বুঝেছো হয়তো বা যে এটা ইথেনল হবে, কিন্তু কিভাবে আসলো সেটি তোমাকে প্রক্রিয়া অনুসারে কি করতে হবে, দেখাতে হবে। বুঝছো কি? ঠিক এই ক্ষেত্রে তোমাকে ওই পদ্ধতি অনুসরণ করতেই হবে। যারা করতে চাও না, যেহেতু ব্যক্তিগত খাতা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি খাতায় কিভাবে উপস্থাপন করবে, এই ক্ষেত্রে যারা পরীক্ষায় ডিউটিতে থাকবে সেও তো তোমাকে ইন্টারফেয়ার করতে পারবে না। তুমি যদি কিছু নাও লিখে থেকে আসো, কেউ কি তোমার উপর চাপ প্রয়োগ করতে পারবে যে লিখলে না কেন? তুমি কিভাবে লিখবা সেটা তোমার একদম ব্যক্তিগত এখতিয়ার, ও ক্ষেত্রে করার কিছু নয়। এখন এটা যখনই স্যারের কাছে যাবে, স্যার এখন কিভাবে নাম্বার দেবে সেটা তার ব্যক্তিগত এখতিয়ার। এক্ষেত্রে স্যারদেরকে নির্দেশনা দেওয়া থাকে, স্যারেরা নাম্বার কম দিতে পারবে না, কারণ কিছু তো ক্রাইটেরিয়া আছে, এগুলো অনুসরণ করে খাতা কাটতে হবে। যদি এইগুলো লেখা থাকে তবে সে নাম্বার দেবে, আর যদি ওগুলোর মধ্যে না পড়ে তাহলে তো নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝছো কি? এক্ষেত্রে দেখা যায় তুমি একটা প্রশ্নে অথবা তোমার একটা সৃজনশীল 10 মার্ক আছে, 10 মার্কে যদি তুমি নিখুঁতভাবে লিখো তবে তুমি 10 পাবে, আর যদি নিখুঁতভাবে না লেখো তাহলে তোমার নাম্বার হয়তো বা 9 হবে, 8.5 হবে, এরকম হবে। তাহলে 9 অথবা 8.5 করে হলেও তো তোমার একটা সৃজনশীলে 2 নাম্বার করে কেটে গেলেও তো অনেকগুলো কেটে যাবে। বুঝছো বিষয়টা কি? কিন্তু অনেকের কাছে মনে হবে যে 8 পেয়েছি এটা মনে হয় আমার জন্য ভালো, তা কিন্তু নয়। 2 নাম্বার করে কাটলেও কয়টা সৃজনশীল লিখতে হবে তোমাকে? তো দেখো 10 নাম্বার কমে গেল, তার মানে তোমার লিখিততেই 10 কমে গেল। এমসিকিউ যদি ভুল করো তাহলে তো 90-এর নিচে এমনিতেই চলে আসলো, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে না কিন্তু অতটা কমে গেছে। ঠিক তেমনই এই জন্য আমরা এগুলো ব্যবহার করব, আমরা এগুলো কি করব, ব্যবহার করব। ঠিক আছে? দেখো কিভাবে লিখবো আমরা। তাহলে আমরা লিখছি যে উদ্দীপকের এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তাই মৌলটি কি, ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তাই মৌলটি। ঠিক আছে কি? এখন কথা হচ্ছে যদি সোডিয়াম হয়ে থাকে, এই যে যদি এটা যদি সোডিয়াম হয় আর এটা যদি ফ্লোরিন হয়,
তাহলে আমরা জানি এটা হচ্ছে ধাতু, এটা কি ধাতু এবং অধাতু মিলে যে যৌগ গঠন করবে সেটি কোন যৌগ হবে? তো তুমি এটা বলে দিবে আগে, এটা দিলে একটা পজিটিভ ধারণা আসবে, তুমি এটা লিখতে পারবে বা বুঝেছো। তাহলে বলবা সোডিয়াম একটি ধাতু এবং ফ্লোরিন অধাতু হওয়ায় আয়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ কি করবে? তার নিম্নে কি করা হলো? ব্যাখ্যা করা হলো। তার মানে স্যার কিন্তু আগেই বুঝতে পারলো যে যৌগ এটা হবে, তার আলোকে তুমি এখন ব্যাখ্যা করবে। স্যার এই ক্ষেত্রে তাহলে এখন কি করবে? তোমার বেশিরভাগ ক্ষেত্রে তো বলেইছি আমি যে এখানে বিক্রিয়াগুলো দেখা হয়, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস যেটা আছে, তারপরে চিত্র যেগুলো না সেইগুলো দেখতে হয়। স্যাররা এইগুলোকে গুরুত্ব দেবে। তার মানে তুমি এদিকে বর্ণাগুলো কিন্তু পারলা। কখনো কাউকে যদি তুমি কোনো কিছু নিখুঁতভাবে দেখার মানে সুযোগ তৈরি করে দাও, তাহলে দেখবা সেখানে ভুল হবেই। এই জন্য তো নিখুঁতভাবে দেখার তাকে কি দেওয়া যাবে না? সুযোগ দেওয়া যাবে না। তুমি এমনভাবে লিখবা প্রথম দিকে স্যার দেখে যেন মনে হয় না ঠিক লিখছে, পরেরটা দেখি। তাহলে তুমি কোনো কিছু জীবনে পৃথিবীতে যে কোনো কিছু তুমি কাউকে যদি ভালোভাবে দেখার সুযোগ দাও, সেখান থেকে ভুল বের হবেই। এই জন্য এই সুযোগটা কী করা যাবে না? দেয়া যাবে না। দেখলেই যেন মনে হয় যে না ঠিক আছে এটা, তাহলে পরেরটাতে যাই। এটা কিন্তু একটা চরম সত্য কথা। দেখো এই যে তোমাদের খাতা কাটতে গিয়ে যখন আমরা নাম্বার দেই, ওই খাতায় যদি কোনো বন্ধু বান্ধব নেয়, খুঁটে খুঁটে বাইর করে না, এটাই প্রমাণ। আর যারা বোকা তারা এরকম করে দিয়ে থই দেখ, আর চালাক ওই খাতা কাউকে দেখাই না, নিজে দেখে তো। তাহলে সোডিয়াম একটি কি হওয়ায় আর ফ্লোরিন কি অধাতু হওয়ায়, ঠিক আছে কি? এরা কোন বন্ধনের মাধ্যমে? পরস্পরের সাথে কি হয়ে কোন যৌগ গঠন করবে? তার নিম্নে কি করা হলো? এইটুকু তো তোমার বই পুস্তকের ভাষা নয়, এটা তো তোমার এমনিতেই পারা উচিত, তাই না? পরে এসে এখন কি বলবা তুমি? এই সোডিয়াম এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কিরূপ? এই ইলেকট্রন বিন্যাস দিলে তো আগে থেকে আমরা দেখে এসেছি, ইলেকট্রন বিন্যাস দিয়েই আমরা বলতেছি কি কয়টা ইলেকট্রন আছে আর এটা স্থিতিশীল কি স্থিতিশীল নয়। আর তুমি যেহেতু দেখেইছো যে ওই 7টা বাদ দিয়ে বাকি যারা আছে একটাও কি নয়, তাহলে তুমি এখান থেকে বলতেই পারো এরা কেই কি নয় স্থিতিশীল। ইলেকট্রন বিন্যাস না দিয়েই তো কর বাবা এরা কি নয় স্থিতিশীল না, কারণ ওই তো 7টার মধ্যে পড়ে নাই, তাই কথা না? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দেই। এবার ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের জন্য, সোডিয়াম কত? 11। এই ইলেকট্রন বিন্যাস দেওয়ার সময় তো উদাসীন হওয়া যাবে না, মানে এগুলো জিনিসই বেশি দেখা হয়। এটা হচ্ছে কত? 9। আমরা ইলেকট্রন বিন্যাস দিলাম 1s2 2s2 2p6 3s কত? 1। আর এক্ষেত্রে দেবো আমরা 1s2 2s2 2p কত হবে? 5। এখনও কিছু কিছু সরল মনের স্টুডেন্ট আছে, তাদেরকে যদি আমি বলি বলো তো এর সর্বশেষ শক্তি স্তরে কটা ইলেকট্রন আছে, তারা একটাই বলবে, এরা একটাই বলবে, সমস্যা নেই। এই জায়গায় এসে কবি 5টা, এই জায়গায় এসে বলবি কয়টা আছে? যারা এখনো দেখতে পাচ্ছ যে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। যারা দেখতে পাচ্ছ তারা সত্যি নিজেদেরকে সহজ ভাবো, যে আমার থেকে সহজ সরল পৃথিবীতে কেউ নাই। নিজেরা নিজেদেরকে যাচাই করো, কাউকে করার দরকার নাই। যারা 5টা দেখতে পাচ্ছ তারা ভাবো আমি মনে হয় পৃথিবীতে সব থেকে সহজ সরল ব্যক্তি। তারা যদি এটা নিয়ে মনে করো যে সার্টিফিকেটও চায়, তাও মনে হয় কেউ সার্টিফিকেট দিতে দ্বিধা করবে না, কারণ তারা ভাবে এটাই হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, সরল মন। এটা তো তারা চিন্তার মধ্যেও নিয়ে আসে না, ওটা কেমনে সর্বশেষ হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে অবশ্যই দুটো, যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2 আছে, তাহলে দুটোর ইলেকট্রনই আমাদের সর্বশেষ শক্তি স্তরের কি হবে? ইলেকট্রন হবে। তাহলে তার জন্য ইলেকট্রন আছে কয়টা? 7। আবার ইলেকট্রোগ্রাফি দিবে নাকি পরীক্ষার মধ্যে? আবার এগুলো দিও না। তাহলে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে আমরা এখন পরে এসে কি বলবো? যে সোডিয়াম ও ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, কার ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়? সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা? আর ফ্লোরিনের 7টি ইলেকট্রন রয়েছে, তাই এরা উভয়ই কি নয়? দেখো দুইজনেরই কিন্তু জ্বালা, একজনও স্থিতিশীল নয়, বুঝছো কি? তাহলে উভয়ই কি নয়? স্থিতিশীল। এখন এখানে দেখো তো দেখাই যাচ্ছে যে আর একটা ইলেকট্রন থাকার কারণে সে স্থিতিশীল নয়, আর এর 7টা আছে, একটা সংকট। তাহলে এই যদি এক ইলেকট্রনটা দিয়ে দেয় আরও 8টা হয়, আরও কয়টা হয়? 8টা হয়। তাহলে দুইজনের মধ্যে মিলবাবত হলে সমস্যা কি? বুঝছো কি? এই জন্যই কিন্তু কি করা হয়, এই ইলেকট্রনটা একে দিয়ে দেয়।
তাহলে তখন এই শক্তি স্তরটা কাটা গেল, এই শক্তি স্তর তো আর নাই, তার মানে এটা থাকলো। এখানে দেখো তো এখন কয়টা ইলেকট্রন আছে? 8টাই আছে না? এখন দেখো তো আগে ছিল 7টা, এই একটা ইলেকট্রন দিল, তাহলে কয়টা হলো? 8টা। তাহলে এও স্থিতিশীল হবে না, এই জন্য তো ইলেকট্রনের কি হয়ে গেল? আদান প্রদান হলো। বুঝছেন কাহিনীটা? তাহলে আমরা বললাম এরা উভয়ই কি নয়, এই কারণে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে, সর্বশেষ কোথা থেকে, কয়টি ইলেকট্রন? একটি ইলেকট্রন ত্যাগ করে পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন গঠন করে? 8 ইলেকট্রন গঠন করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে কি হয়? পরিণত। এই জায়গার কথা কোনো ছাত্ররা ভুলে যায়, ছাত্রছাত্রীরা ভুলে যায় যে জাত কবি কি দেখো যে এ কারণে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তর থেকে, সোডিয়াম তার কোথা থেকে কয়টি ইলেকট্রন ত্যাগ করে? পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো, দেখো তো নিয়নের মতো না, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন গঠন করে? 8টি করছে না? 8 ইলেকট্রন গঠন করে সোডিয়াম প্লাস কিসে পরিণত হয়? এই যে সোডিয়াম প্লাস ক্যাটায়নে কি হলো? পরিণত হলো। ঠিক আছে কি? সোডিয়াম তো এবার ক্যাটায়ন হয়ে গেছে, তো ওই ইলেকট্রনটা তো এখন ভেসে বেড়াচ্ছে, তত গ্রহণ করা লাগবে। এই জন্য অপর দিকে, এবার পরের প্রায় কি লিখবা? অপর দিকে কোন পরমাণু? কার ত্যাগকৃত ইলেকট্রন? এই জায়গায় এ শব্দটা ইম্পর্টেন্ট। সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রন, আর কার ইলেকট্রন গ্রহণ করলো সেটা না করলে তার সাথে যুক্ত হবে না, তো অন্য সাথে যুক্ত হবে। এটা কিন্তু বুঝে বলতে হবে অবশ্যই। এই জায়গাটাও তো ভুল করে। দেখো কিছু কিছু শব্দ যেগুলো হচ্ছে প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, স্যার ওই শব্দগুলো খুঁজে বেড়ায়, ম্যাজিক অর্ড যাকে বলা হয়, তো ওই শব্দগুলো পায় না, অন্য শব্দ লিখে রাখছে, তাহলে হবি মূল শব্দ তো লেখা লাগবে। তাহলে এখানকার জন্য এই শব্দগুলো ম্যাজিক অর্ড। এই তাহলে এখান থেকে আমরা কি বলবো যে তোমার সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি, সোডিয়ামের কি কৃত? কে গ্রহণ করে? তাহলে ফ্লোরিন পরমাণু কি করে গ্রহণ করে? পার্শ্ববর্তী কার মতো সর্বশেষ শক্তি স্তরে কয়টি কি করে গঠন করে ফ্লোরিন মাইনাস অ্যানায়নে কি হয়? পরিণত হয়। ফ্লোরিন মাইনাস অ্যানায়নে কি হয়েছে? পরিণত হয়েছে। তার মানে আমরা কিন্তু ক্যাটায়নও পেয়েছি, অ্যানায়নও পেয়েছি। আর প্রকৃতির নিয়মই ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করবে, ঋণাত্মক ধনাত্মককে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণ শক্তির নাম কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি। কিন্তু এই জায়গায় এসে স্টুডেন্ট একেবারে সব থেকে বেশি অবহেলায় শব্দটাকে করে, এটা লেখেই না। এভাবে সৃষ্ট যে বলবে, এভাবে সৃষ্ট ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক কোন আয়ন? হ্যাঁ, পরস্পরের কথায় এসে কেমন আকর্ষণ শক্তির মাধ্যমে কি হয়ে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগে কি করে? গঠন করে। এখন কথা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি স্যার খুঁজে বেড়াচ্ছে, কোটি লেখছে রে নাই। তো স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মধ্যে যুক্ত না হলে তাই তো আণিক বন্ধন হবাই নাই। আর তুমি তো তাকে লেখলে না, তাকে কেমনে কি করবি এখন? লেখলে না, স্যার খারাপ, বইয়ের সাথে ঝগড়া করে খাতা কাটছে। ইয়েস, বুঝছো কি? এ স্যারের দোষ হয়ে গেল। এই জন্য তো একজন পরীক্ষা দিয়ে এসে কান দিবি, একজন পরীক্ষা দিয়ে এসে দৌড়াদৌড়ি করবি, কিন্তু রেজাল্টের সময় তাই কান দিবি। ঠিকঠাক না লেখলে কি করবি বলো? তাহলে এভাবে সৃষ্ট, কি বলছি, ধনাত্মক কি আয়ন, ঋণাত্মক পরস্পরের সাথে কি হয়ে, কি আঙ্গারে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগে কি করে? গঠন। এবার বিক্রিয়া তো দেয়াই লাগবে। এই যে সোডিয়াম, ঠিক আছে, এই সোডিয়াম তীর চিহ্ন দিয়ে সোডিয়াম প্লাস এবং হচ্ছে কি ইলেকট্রন, ঠিক আছে। আর এবার ফ্লোরিন, ওই ইলেকট্রনটা ফ্লোরিন কি করবে? গ্রহণ করবে। এই যে গ্রহণ করেছে, গ্রহণ করে কি? মাইনাস। এখন এরকম করে তুমি টান দিবা, টান দিয়ে দেখো এখানে সোডিয়াম আর কে? ফ্লোরিন। এই পাশে দেখো যে ইলেকট্রনটা সে ত্যাগ করেছিল সেটা গ্রহণ করেছে, তার মানে ইলেকট্রন এখানে আর নাই। এই জায়গায় এখন কি আছে দেখো, একটা আছে সোডিয়াম প্লাস আর একটা আছে কি? ফ্লোরিন মাইনাস। এই দুটো সমান দিয়ে আবার কি করে দিবা? আয়নের বিনিময় করে দিবা। এই যে আর হচ্ছে মাইনাস একটা আর একটা প্লাস একটা, তাহলে উভয়েরই এক এক, সেক্ষেত্রে যোজনী কি করার প্রয়োজন নাই? বিনিময় করার কি নাই? প্রয়োজন নাই। পরে চিত্রটা দিয়ে দিবা, ঠিক আছে কি? চিত্রের জন্য অল্পনা দেখাই, চিত্রের ক্ষেত্রে দেখো কতটা উদাসীন কি করে।
এই চিত্র মনে করো তোমার এখানে চিত্র তাহলে কি করে দিবা, এই যে সোডিয়াম প্রথম শক্তি স্তর দিলা, দ্বিতীয় শক্তি স্তর দিলা, তৃতীয় শক্তি স্তর দিলা, ইলেকট্রনগুলো তুমি দিয়ে নিও। মনে করো আমি এখানে একটা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দিলাম, মাঝেরগুলো তো তুমি পারবে। প্রথমটাতে কটা দিতে হবে, কয়টাতে, 8টা। পরে এবার ফ্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা, 7টা। অ্যান্ড 7টার ক্ষেত্রে এই যে ক্রস ইলেকট্রন দিবা, 1, এ পাশে 2টা, এ পাশে 2টা, এ পাশেও কয়টা, 2টা। অ্যান্ড কিছু স্টুডেন্ট এই জাত কী করে ভুলে যায় এবং তারা কলম টলম দিয়ে কী করে আর্ট করে, মিশেবারও পায় না, কি জ্বালা। এই জায়গাত দেখো, এই জায়গাত ক্রস না দিয়ে এই জায়গাত ভুল ক্রমে 2টা দিয়ে ফেলেছে, দিয়ে কয় এদের 2টা দিছে, 2টা দিয়ে প্রথমে যে এখান থেকে শুরু করে, এখন কি করে, কি দিকেও দিছে, লাস্টে যায় এইদিকে মনে করো ফাঁকা আছে, বুঝছো কি? আর এটা এখন ক্যাঙ্গারে মিলাবি, এদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এদিক করে দেয়, বুঝছো কি? তো এটা দেখতে কেমন হয়ে গেল, এটা কি করা যাবে? তো তোমার আগে থেকে পরিকল্পনা থাকা লাগবে না? তাহলে এই জায়গাতে তুমি ক্রস দাও, ক্রস দিয়ে এই জায়গায় এখানে একটা রাখো, আর একটা জায়গা ফাঁকা রাখো, যে এখান থেকে এখানে খুব সহজে যেন দিতে পারো। তারপরে এখানে তীর চিহ্ন দিয়ে তুমি চিত্র দাও। আমি এই ক্ষেত্রে একটা কথা বলি বাবা, অনেকে চিত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চিত্র কেন জানি তারা কি করে, এই চিত্রটা ওপরে দেয় আর পরে এখানে নিচে দেয়। কেউ ভাবে দিতে হবে কিনা, একসাথে চিত্র দাও। তুমি এমনভাবে চিত্র বানানোর দরকার নাই ঘোড়ার ডিমের সমান, কোয়েল পাখির ডিমের সমান বানাও। মনে করো একটা চিত্র দিছে একেবারে এত বড়, একে সাদাবের সমান। তাহলে আবার বলি, এবার প্রথম থেকে বলছি, আমি যে যে জায়গায় গুরুত্ব দিয়েছি, যে যে জায়গায় কথা বলেছি তোমার কাছে মনে করো এটা হাসির মনে হলেও সত্যিকার অর্থে তাই করে, কিন্তু ওই জায়গাগুলো যেন ভুলে না যাও, এই জন্য একদম মজা দিয়ে বলেছি, যেন তোমার মনে পড়ে পরীক্ষার সময়, লেখার সময়, এটা যেন শব্দগুলো যেন মিস না হয়। ঠিক আছে কি? তাহলে এবার আমরা প্রথম থেকে আরেকবার দেখাই কিভাবে দেব। তাহলে আমরা বলছি উদ্দীপকে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 11, তাই মৌলটি কি সোডিয়াম। ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা কত, তাই মৌলটি কি, ঠিক আছে। সোডিয়াম একটি ধাতু এবং ফ্লোরিন একটি অধাতু হওয়ায় তারা আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ কি করবে, গঠন করবে। নিম্নে তা কি করা হলো, সোডিয়াম এবং ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কিরূপ, উভয়ের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি এবং ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, তাই এরা উভয় কি নয়, স্থিতিশীল নয়। এই কারণে সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তর থেকে কয়টি ইলেকট্রন কি করে, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন গঠন করে, সোডিয়াম প্লাস ক্যাটায়নে কি হয়, অপরদিকে ফ্লোরিন পরমাণু, অপরদিকে কি পরমাণু, ওই সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন কি করে, পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন গঠন করে কি হয়, তাহলে ফ্লোরিন মাইনাস অ্যানায়নে কি হয়, পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক ফ্লোরিন আয়ন যখন পরস্পরের কথায় আসে তখন উভয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে কি হয়ে সোডিয়াম ফ্লোরাইড আয়নিক যৌগ কি করে, গঠন করে। ঠিক আছে কি? তারপরে বিক্রিয়া দিয়ে চিত্র দিয়ে বলবেন এভাবেই এক্স এবং ওয়াই মূল যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড যৌগ কি করে, গঠন করে। আমার মনে হয় খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমি তো বোকা। এখন কথা হলো, এদিকে দেখো, এক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড, এদিকে লক্ষ্য করো, তোমাদের সাধারণত পরীক্ষার ক্ষেত্রে কি হবে, এখানে এই পরমাণুটি অর্থাৎ ধাতুটি যতটি ইলেকট্রন ত্যাগ করবে অধাতুটি তার সমপরিমাণ ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এইরকম দুটো করে মৌল দেওয়া থাকবে। দেখা গেল যে তোমাকে এখন বলা হলো অ্যালুমিনিয়ামের সাথে কার বিক্রিয়া দাও, মনে করো তোমার অক্সিজেনের দাও। অ্যালুমিনিয়াম তো ত্যাগ করবে কয়টা, 3টা, অক্সিজেন গ্রহণ করবে কয়টা, 2টা। মিলছে না, কিন্তু তোমাদের লেভেলে এইরকমই কম দেয়, বুঝছো কি? তোমার বইয়ে দেখো সব মিল করা আছে। ওই ধাতুটি যতটি ইলেকট্রন ত্যাগ করবে অধাতুটি ততটি ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে।
এই যে দেখো এইটা একটু দরকার আছে, সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম কে আমরা তো জানি হাইড্রোজেন ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করতে পারে। তাহলে এখানে সোডিয়াম যেহেতু আছে, সোডিয়াম ধাতু, সেই ইলেকট্রন কি করবে এবার, তাহলে এ যদি ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনটা কে গ্রহণ করবে, তাহলে অবশ্যই এখানে সোডিয়াম প্লাস আছে আর হাইড্রোজেন কি আছে, এই জন্যই ধাতব হাইড্রেট বলা হয়। এটাকে কি বলা হয়, এই ধাতব হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, -1। আর এমনি সময়ে জারণ সংখ্যা কত, আর ধাতব হাইড্রেট হলে কত হবে। এক্ষেত্রে বেশিরভাগ আমরা এই যৌগটার কথা দেখতে পাই, সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। দেখো তো এখানে সোডিয়ামের 1, অ্যালুমিনিয়ামের কত 3, তাহলে অবশ্যই এখানে চারটা হবে কি +-4, এরা +1 +3, আর এখানে তাহলে দুটো মিলে +4 হলো, তাহলে এটা অবশ্যই কি হতে হবে -4, তাহলে একটার জন্য অবশ্যই কত হবে -1। তাহলে ধাতব হাইড্রাইটে, ধাতব কিসে, হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে, তোমাদের যে বই আছে বইয়ে 3টা দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড অথবা ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড আর একটা হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন কেন, সোডিয়াম হাইড্রাইড। বুঝছেন কি কথা। আয়নিক বন্ধন সম্পর্কে কারো কোনো সমস্যা আছে, এটা কিন্তু পরীক্ষা থাকবেই বাবা। আর কালকে দেখে আসবেন সমযোজী অণু।